ইউরোপ ও এশিয়ার সন্ধিক্ষণে অবস্থিত এক পাহাড় ঘেরা ভূখণ্ড, যেখানে প্রতিটি পাহাড় ইতিহাস বহন করে। রাশিয়ার অংশ হলেও বিশ্বাস ও সংস্কৃতিতে দাগেস্তান এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে। আর এই বিশ্বাস ও সংস্কৃতিতে আরেকটি নীরব অধ্যায় আছে, যা হলো দাগেস্তানের নারীরা, যারা কিনা দেখতে পরীর মতো সুন্দর। শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলাম এখানকার মানুষের জীবনধারার প্রধান কেন্দ্রবিন্দু। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, কিন্তু একটি অভিন্ন আত্মা। আজ আমরা জানবো রাশিয়ার ভেতরে থাকা দাগেস্তানের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে সকল জানা ও অজানা চমকপ্রদ তথ্য। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো চলুন দেখে আসি দাগেস্তানের ভৌগোলিক পরিচিতি। দাগেস্তান শব্দের অর্থ হলো পাহাড়ের দেশ, যেটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। প্রদেশটির সরকারি নাম রিপাবলিক অব দাগেস্তান। রাশিয়া মূলত 83টি প্রদেশ নিয়ে গঠিত একটি রাষ্ট্র, সেই সাথে 6টি রিজন এবং 11টি টাইম জোনে বিভক্ত একটি দেশ, যার মধ্যে নর্থ ককেশাস রিজনে অবস্থিত একটি মুসলিম প্রদেশ যার নাম দাগেস্তান। এই অঞ্চলটি রাশিয়ার দক্ষিণ প্রান্তে ককেশাস পর্বতমালা এবং পূর্ব প্রান্তে বিস্তৃত ক্যাসপিয়ান সাগর। প্রাকৃতিকভাবে দাগেস্তান পাহাড়, উপত্যকা ও সমুদ্রের এক অনন্য সংমিশ্রণ, যার জন্য একে পাহাড়ের দেশও বলা হয়। দাগেস্তানের রাজধানীর নাম মাকাসকালা, যা ক্যাসপিয়ান সাগরের তীরে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। এই প্রজাতন্ত্রের মোট আয়তন প্রায় 50,300 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 3.1 মিলিয়ন মানুষ বসবাস করে থাকে। দাগেস্তানের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে আজারবাইজান এবং জর্জিয়া সীমান্ত রয়েছে। পশ্চিম দিকে চেচনিয়া এবং উত্তর দিকে স্ট্রামব্রোপাল ক্রাই অবস্থিত। পূর্ব দিকে ক্যাসপিয়ান সাগর এই অঞ্চলের প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছে, যা দাগেস্তানের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে 30টিরও বেশি ভাষার প্রচলন রয়েছে। ভাষার দিক থেকে দাগেস্তান অন্যতম বৈচিত্র্যময় অঞ্চল। এখানে রাশিয়ান ভাষা সরকারি ভাষা হলেও এভার, দার্গিন, কুমিক সহ বহু স্থানীয় ভাষার প্রচলন আছে। এই অসাধারণ ভাষাগত বৈচিত্র্যের কারণে দাগেস্তানকে প্রায় ভাষার জাদুঘরও বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দাগেস্তান সত্যিই অসাধারণ। এখানে উঁচু পাহাড়, গভীর উপত্যকা, স্বচ্ছ নদী ও সবুজ প্রান্তর দেখা যায়। অনেক পাহাড়ি গ্রাম এখনো আধুনিক শহরের প্রভাব থেকে দূরে রয়ে গেছে। এখানকার গ্রামের ঘরবাড়িগুলো দুর্গের মতো দেখতে দেখায়, যা প্রাচীনকালের স্মৃতি বহন করে। এই কারণে দাগেস্তান পর্যটকদের কাছে এক রহস্যময় স্থান হিসেবে বিবেচিত। আবহাওয়ার দিক থেকে দাগেস্তান অঞ্চলভেদে ভিন্ন। পাহাড়ি এলাকায় শীতকালে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত দেখা যায়, আর ক্যাসপিয়ান সাগরের উপকূলে আবহাওয়া তুলনামূলক উষ্ণ ও নাতিশীতোষ্ণ। গ্রীষ্মকালে আবহাওয়া সাধারণত সহনীয় থাকে, যা কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাপনের জন্য বেশ উপযোগী। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও দাগেস্তান বেশ সমৃদ্ধ। দাগেস্তানে তেল, গ্যাস, বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। পাশাপাশি কৃষিকাজ ও পশুপালন এখানকার মানুষের প্রধান জীবিকার উৎস। যদিও শিল্পোন্নয়ন সীমিত, তবুও প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলের অর্থনীতিকে টিকে রেখেছে। দাগেস্তানের ইসলাম। দাগেস্তানের মানুষ ঐতিহাসিকভাবে ইসলাম ধর্মাবলম্বী এবং এখানকার বেশিরভাগ মানুষই সুন্নি মুসলিম। এখানে মোট জনসংখ্যার প্রায় 85%ই ইসলাম শুধু ধর্ম নয়, বরং দাগেস্তানের মানুষের জীবনধারা, সংস্কৃতি, সামাজিক আচরণের গুরুত্বপূর্ণ অংশ। 643 খ্রিস্টাব্দে আরবদের আগমনের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের সূচনা ঘটে এবং ডারবেন্ট অঞ্চল দাগেস্তানের প্রথম মুসলিম বসতি হিসাবে পরিচিতি পায়। সোভিয়েত শাসনামলে ধর্মচর্চা অনেকটা সীমিত ছিল, কিন্তু কমিউনিজমের পতনের পর দাগেস্তানে ইসলাম আবার শক্ত স্থানে ফিরে আসে। বর্তমানে এই প্রজাতন্ত্রে প্রায় 3000-এরও বেশি মসজিদ রয়েছে, ইসলামিক ইনস্টিটিউট ও ধর্মীয় স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলছে। দাগেস্তানের রাজধানী মাকাসকালায় অবস্থিত মাকাসকালা গ্র্যান্ড মসজিদ ইউরোপের বৃহত্তর মসজিদগুলোর মধ্যে একটি। এই মসজিদ শুধু ইসলাম ধর্মের উপাসনালয় নয়, বরং ইসলামী পরিচয়ের একটি শক্তিশালী প্রতীক। পাশাপাশি দাগেস্তানে বহু প্রাচীন মসজিদ রয়েছে। ধর্মীয় চিন্তাধারার দিক থেকে দাগেস্তানে সুফিবাদের গভীর প্রভাব লক্ষ্য করা যায়, তবে কিছু এলাকায় সালাফি বা ওয়াহাবি মতাদর্শের অনুসারীও রয়েছে, যাদের প্রভাব কখনো কখনো চরমপন্থার দিকে গড়িয়েছে। তবুও সামগ্রিকভাবে দাগেস্তানের ধর্মীয় জীবন ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতির গভীর ছাপে গড়া। দাগেস্তানের নারীদের স্বাধীনতা। দাগেস্তানের সমাজ কাঠামোতে পোশাক শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি পরিচয় ও সামাজিক মর্যাদার প্রতীক। এখানকার নারীদের পোশাক ইসলামী মূল্যবোধ এবং স্থানীয় ককেশীয় ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। ঐতিহ্যবাহী দাগেস্তানি নারীরা সাধারণত লম্বা ঢিলেঢালা পোশাক পরেন, যার সাথে থাকে মাথা
মাথা ঢাকার স্কার্ফ। গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে এই পোশাক আরও রক্ষণশীল। পর্দা সামাজিক শালীনতার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত। দাগেস্তানে পর্দা প্রথা জোরপূর্বক নয়, বরং পারিবারিক শিক্ষা, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক সংস্কৃতির ধারাবাহিকতা। নারীরা ছোটবেলা থেকেই শালীন পোশাক ও আচরণের গুরুত্ব শিখে বড় হয়। বেশিরভাগ নারী হিজাব কিংবা মাথা ঢাকার স্কার্ফেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানকার নারীরা দেখতে পরীর মতো সুন্দর হয়ে থাকে। আপনি একবার দেখলে এসব নারীদের প্রেমে পড়তে বাধ্য হবেন। তবে শহর অঞ্চলে নারীদের পোশাকে দেখা যায় একটু ভিন্নতা। অনেকে হিজাবের সাথে আধুনিক পোশাক পরিধান করে, যা ঐতিহ্য ও আধুনিকতার এক সহাবস্থানকে তুলে ধরেছে। দাগেস্তানের ঐতিহ্যবাহী ইতিহাস ও সংগ্রাম। দাগেস্তানের ইতিহাস প্রাচীনকাল থেকে সংঘাত ও পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। 7ম শতাব্দীতে আরবরা এই অঞ্চলে প্রবেশ করে দারবন্ড ও তার আশেপাশে এলাকায় দখল করে নেয়, যার মাধ্যমে ইসলামের সূচনা ঘটে। এই সময় আরবদের সাথে খাজাকদের তীব্র সংঘর্ষ হয় এবং দারবন্ড দাগেস্তানের প্রথম গুরুত্বপূর্ণ মুসলিম কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। 1800 শতকে ককেশাস অঞ্চলের প্রতি রুশ সাম্রাজ্যের আগ্রহ বাড়ে। 1722 সালের দিকে রুশ ও পারস্য যুদ্ধের সময় রাশিয়া দাগেস্তানের ক্যাসপিয়ান সাগর উপকূল দখল করে নেয় এবং ধীরে ধীরে পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করে। এই রুশ সম্প্রসারণ দাগেস্তানের পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিরোধের জন্ম দেয়। 1900 শতকের দিকে দাগেস্তান ও চেচনিয়ার মানুষ একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ গড়ে তোলে। এই আন্দোলনের নেতৃত্ব দেন ধর্মীয় ও সামরিক নেতা ইমাম শামিল। তার নেতৃত্বে প্রায় 30 বছর ধরে রুশ বাহিনীর সাথে যুদ্ধ চলে এবং এতে রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই প্রতিরোধ ককেশাসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। দীর্ঘ যুদ্ধের পর 1877 সালের মধ্যে রাশিয়া দাগেস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরে 1921 সালে দাগেস্তান সোভিয়েত ইউনিয়নের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়, যেখানে ধর্মীয় কার্যক্রম সীমিত হয়ে পড়ে। এখানকার মুসলিম জনগোষ্ঠী তাদের ধর্ম পালনে ব্যাহত হতো। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর দাগেস্তানে আবার অস্থিরতা দেখা দেয়। 1999 সালে চেচেন জঙ্গি নেতা শামিল বাসায়েব এবং ইবন আল খাতায়েবের নেতৃত্বে দাগেস্তানে আক্রমণ চালানো হয়, আর এই সংঘাতই দ্বিতীয় চেচেন যুদ্ধের অন্যতম কারণ ছিল। শেষ পর্যন্ত রাশিয়ান ও দাগেস্তানি বাহিনী বিদ্রোহ দমন করে এবং অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণেই থেকে যায়। দাগেস্তানের খেলাধুলা। দাগেস্তানের মানুষ তাদের সাহস, শক্তি ও শৃঙ্খলার জন্য বিশ্বজুড়ে পরিচিত। পাহাড়ি ও কঠিন পরিবেশে বসবাসের কারণে এখানকার জীবনযাত্রা তুলনামূলকভাবে কঠোর। এই কঠিন বাস্তবতা মানুষকে ছোটবেলা থেকে পরিশ্রমী ও আত্মনির্ভরশীল করে তুলেছে। কুস্তি এখানে সবচেয়ে জনপ্রিয় খেলাধুলার মধ্যে একটি। শুধু কুস্তি নয়, মার্শাল আর্ট এবং অন্যান্য শারীরিক খেলাধুলায়ও দাগেস্তানের সংস্কৃতির অংশ। শিশু বয়স থেকেই ছেলেমেয়েদের শারীরিক চর্চা ও শৃঙ্খলার শিক্ষা দেওয়া হয়। এখানকার তরুণরা খেলাধুলাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করে। এই সংস্কৃতির ফলেই দাগেস্তান থেকে অনেক শক্তিশালী যোদ্ধা জন্ম নিয়েছে। বিশেষ করে MMA ফাইটার খাবিব নুরমাগোমেদ দাগেস্তানের যোদ্ধা ছিলেন। দাগেস্তানের ঐতিহ্যবাহী ইফতার। দাগেস্তানে ইফতার শুরু হয় সূর্যাস্তের সাথে সাথে। প্রথমে খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙা হয়। অনেক জায়গায় শরবত বা ফলও পরিবেশন করা হয়। ইফতারের এই শুরু অংশটি খুব শান্ত ও ধর্মীয় আবহে সম্পন্ন হয়। এরপর সবাই একসাথে দোয়া করে খাবার খেতে বসে। বিশেষ করে তাদের প্রধান খাবারে সাধারণত ভাত ও স্থানীয় রুটি থাকে। এর সাথে বিভিন্ন ধরনের মাংসের তরকারি, কাবাব, স্থানীয় স্ট্যাচু পরিবেশন করা হয়। পাশাপাশি শাকসবজি, ডাল, সালাদ ও দই ইফতারের টেবিলে জায়গা পায়। খাবারগুলো পুষ্টিকর ও শক্তি যোগানোর উপযোগী হিসাবে প্রস্তুত করা হয়। ইফতারের শেষে পায়েস খাওয়া হয়, যা তাদের শক্তি যোগায়। দাগেস্তানের ইফতার সাধারণত পরিবারের সাথে একত্রে করা হয়। রাজধানী মাকাসকালা ও অন্যান্য শহরের মসজিদে বড় আকারে ইফতার করা হয়, যা সত্যিই দৃষ্টিনন্দন। তো দর্শক, এই ছিল দাগেস্তান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিও শেষ করার আগে একটি কথা, এ ধরনের ভিডিও ক্রিয়েট করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, সেই সাথে অনেক রাত জাগতে হয়। পাশাপাশি অনেক তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে এই ডকুমেন্টারি স্ক্রিপ্ট তৈরি করতে হয়, তারপরে এই ভিডিও তৈরি করা হয়। তো আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যার ফলে আমি নতুন ভিডিও তৈরিতে উদ্বুদ্ধ হই।